ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং আমি সঞ্জনা আইভি। বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ আর অপরদিকে অস্ট্রেলিয়ার সিরিজে ফেরার জন্য মরিয়া। এই দুই ভিন্ন সমীকরণ নিয়ে আজকে টি-20 ম্যাচ খেলছে বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং করছে আর শুরুতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 50 রান। বৃষ্টির কারণে সোয়া 1 ঘন্টা দেরিতে শুরু হয় দিনের খেলা, কিন্তু তারপরও কোনো ওভার কাটা যায়নি। যেখানে দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ নাইম, আর তৃতীয় ওভারের প্রথম বলেই জাম্পা লেগ বিফোরের ফাঁদে ফেলেন সৌম্য সরকারকে। এরপর সাকিব আর মাহমুদুল্লাহ তৃতীয় উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সাকিব 17 বলে 26 রান করে জাম্পার দ্বিতীয় শিকার হলে 47 রানে তৃতীয় উইকেট হারায় টাইগাররা। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে অজি একাদশে আছে 3টি পরিবর্তন। বাদ পড়েছেন জশ ফিলিপে, মিচেল স্টার্ক ও অ্যান্ড্রু টাই। এদের পরিবর্তে একাদশের জায়গা পেয়েছেন অভিষিক্ত নাথান অ্যালিস, ড্যান ক্রিশ্চিয়ান ও বেন ক্যামডর্ম। নেমেই ফার্স্টে 3টা উইকেট পড়ে গেল বাংলাদেশের। সাকিব আল হাসান আউট, মাহমুদুল্লাহ রিয়াদ এখন ক্রিজে আছেন। কি মনে হচ্ছে? খুবই একটা নার্ভাস লাগছে আমার নিজেরও, যে পরপর 2 ম্যাচ জয়ের পর আজকে শুরুতেই 7 উইকেটেই প্রথম 2টা উইকেট ছিল না, আমি যতক্ষণ দেখছিলাম, মানে খুবই নার্ভাস লাগছে। ঠিক এই মুহূর্তে মিরপুর শের বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি ম্যাচটা কভার করছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সুমন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সালাউদ্দিন, টস জিতেই ব্যাটিং নিল বাংলাদেশ, যেদিকে অস্ট্রেলিয়া বলেছিল যে তারা যদি টস জিততো তাহলে তারা ফিল্ডিং আগে চুজ করতো। আপনার কাছে প্রথম বিপর্যয় দেখে কি মনে হচ্ছে, যে একটু কি ভুল সিদ্ধান্ত হয়ে গেল নাকি? দেখুন, সিদ্ধান্ত তো আসলে বলা যাবে একেবারে ম্যাচ শেষে, তার আগে এভাবে বলাটা হয়তো কষ্টকর। তবে যেটি হয় যে অস্ট্রেলিয়া যখন বলছে যে তারা ব্যাটিং নিত, এবং তাদের জন্য কিন্তু একটু কষ্টের ছিল, কারণ গত ম্যাচেও তারা শুরুতে ব্যাটিং করে কিন্তু বড় একটা স্কোর দিতে পারেনি। এবং আমরা দেখেছি আজকে ক্ষণে ক্ষণে বৃষ্টি হয়েছে, ম্যাচ পিচ কাভারে ঢাকা ছিল। সো সেই জায়গা থেকে উইকেটের কিছুটা কিন্তু সুইং পেয়েছেন। আমি যেটি দেখেছি, হ্যাজেলউড তিনি কিন্তু নাইম শেখকে যেভাবে আউট করেছেন, একেবারে স্ট্যাম্প বরাবর বল করেছেন, সামান্য একটি ইন সুইংয়ে তিনি কিন্তু বিট হয়েছেন। একই সাথে স্পিনারদের যে ব্যাপারটা থাকে, সেই জায়গায় কিন্তু বলতে গেলে তারা স্পিন দিয়ে শুরু করেছে। তাদের ভিন্ন পরিকল্পনা, আপনারা বলছিলেন যে 3টি পরিবর্তন নিয়ে তারা মাঠে নেমেছে, এবং তাদের বাঁচা মরার লড়াই, অর্থাৎ সিরিজে টিকে থাকার যে লড়াই, একটা জয়ের জন্য তারা যেটি করেছে সেটি তারা ধরে রেখেছে মাঠে। বোলিংটা পেয়ে তারা সেই সুবিধাটা নেওয়ার জন্য চেষ্টা করেছে। এদিকে যদি বলতে হয় যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা, সৌম্য সরকারের কিন্তু আমরা শুরু থেকেই, অর্থাৎ এই সিরিজের শুরু থেকে আগের 2টি ম্যাচ এবং আজকে 3টি মিলে কিন্তু খুব বেশি রান করতে পারেননি। একটা আত্মবিশ্বাসের ঘাটতি কিন্তু তার বিভিন্ন শর্টসের মধ্যে আমরা দেখেছি। নাইম একটা ম্যাচে রান করেছেন, কিন্তু এখন পর্যন্ত সাকিব যে ইনিংসটি খেলেছেন সেটি কিন্তু চোখে পড়ার মতো, কিছুটা হলেও দলকে এগিয়েছে। যদিও আরও লম্বা সময় তিনি ব্যাট করলে হয়তো বাংলাদেশ আরও একটু ভালো করতো। মাহমুদুল্লাহ রিয়াদ এবং আফিফ আছেন, ওভারঅল 8 জন ব্যাটসম্যান আছেন বাংলাদেশের। 20 ওভারের খেলা যদি টিকে থাকতে পারে এবং নিজেদের সেরাটা দিতে পারে, হয়তো 140 ঊর্ধ্ব রান করলে কিন্তু আবারও সেই চাপের মধ্যে অস্ট্রেলিয়ায় পড়বে। উইকেটের অবস্থা দেখে কি মনে হচ্ছে? আপনার প্রেডিকশন কি, কত টার্গেট ছুড়ে দিতে পারে বাংলাদেশ? এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে আসলে এই উইকেটে যদি 140 ঊর্ধ্ব রান দিতে পারে, যদিও আমরা জানি যে মিরপুরের স্লো এবং টার্নিং যে উইকেট, তাতে করে 130, 35, 40 ইটস গুড এনাফ ফর অস্ট্রেলিয়া। কিন্তু তারা যেভাবে মরণ কামড় দিয়ে ফেরার জন্য চেষ্টা করছে, সেক্ষেত্রে আরেকটু বেশি যদি রান স্কোরবোর্ডে দেওয়া যায়, তবে কিন্তু বাংলাদেশের দলের বোলার যারা আছে তারা কিন্তু একটু নির্বিঘ্নে, একটু কনফিডেন্ট নিয়ে কিন্তু বল করতে পারবে। তবুও একটি জিনিস জানাতে চাই যে এই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান যারা আছেন সাবকন্টিনেন্টে খেলায় যে খুব বেশি অভ্যস্ত তারা, তা কিন্তু না। তো সেই দিক থেকে যদি 30-35 রানও হয়, একটা চেপে ধরার সুযোগ বাংলাদেশ পাবে, এবং এই 20 ওভার পরে হয়তো শেষের দিকে কিন্তু আরও বল একটু টার্ন করতেই পারে। হয়তো আর একটু স্লো হবে, যদিও 40 ওভারের ম্যাচ হয় 2 ইনিংস মিলে টি-20-তে। তবে বলা যায় যে শেষ দিকেও বাংলাদেশের বোলাররা কিছুটা সুবিধা পাবে। তবে তার জন্য যেটি করা প্রয়োজন, ব্যাটসম্যান যারা আছেন তারা যাতে পর্যাপ্ত রানটা স্কোরবোর্ডে দিতে পারেন, এবং সেটি দিতে পারলে বোলাররা আত্মবিশ্বাসী হয়ে কিন্তু বল করতে পারবেন এবং ডমিনেট করবে অস্ট্রেলিয়াকে। এখনও পর্যন্ত সেই সুযোগ রয়েছে বলেই আমরা বিশ্বাস করি। সালাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
এদিকে 15 বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক করেছিল সাকিব আল হাসান। নিজের সামর্থ্য আর কার্যকারিতা প্রমাণের মধ্যে দিয়ে হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নানা তর্ক বিতর্ক থাকলেও ব্যাটে বলে সবসময় অনবদ্য ছিলেন সাকিব। 6 আগস্ট 2006, ঠিক 15 বছর আগে আজকের এই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য কৈশোর পেরোনো এই ক্রিকেটার গায়ে তুলেছিলেন জাতীয় দলের জার্সি। অভিষেক ম্যাচে সাকিব বল হাতে 10 ওভারে 39 রানের বিনিময়ে নেন 1 উইকেট। পরে ব্যাট হাতে 49 বলে 30 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় 8 উইকেটের। সেই থেকেই শুরু। নিজের সামর্থ্য আর কার্যকারিতা প্রমাণে এক বিন্দু ছাড় দেননি কখনোই। তবে নানা কারণে বিতর্কের জন্ম দিয়ে বার কয়েক হয়েছেন নিষিদ্ধ, গুনেছেন জরিমানাও। জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষেধাজ্ঞার খড়গের মাঝে ছিলেন 1 বছর। এসবের পর মাঠে ফেরা সাকিবের বাস্তবতা এখন ফর্মে ফেরা। ব্যাটিংটায় অল্প স্বল্প সমস্যা হলেও বল হাতে আছেন প্রাণবন্ত। তবুও জিম্বাবুয়ে সিরিজে ছিলেন ওয়ানডে সিরিজ সেরা। চলতি অস্ট্রেলিয়া সিরিজেও জয় পাওয়া প্রথম 2 ম্যাচে রেখেছেন অনবদ্য ভূমিকা। 2 ম্যাচে 62 রানের সাথে তার দখলে ছিল 2 উইকেটও। শুধু কি তাই, ড্রেসিং রুমে দলের নবীনদের জন্য সাকিব ছিলেন আত্মবিশ্বাসের উৎস, জুগিয়েছেন প্রেরণাও। 58 টেস্টে 3933 রানের পাশাপাশি 205 উইকেট সাকিবের। 215 ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডারের রান 6600, উইকেট 277। 81 টি-20তে 1666 রানের পাশাপাশি 97 উইকেট সাকিবের ঝুলিতে। শুধু দেশের ক্রিকেটই নয়, আইপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশ, ইংলিশ কাউন্টি ক্রিকেটের আসরগুলোতেও ব্যাটে বলে দাপট দেখিয়ে বেরিয়েছেন আপন যোগ্যতায়। তাই তো বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের কাছে সবসময়ের জন্য এমন চাওয়া ভক্তকুলের। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। নিঃসন্দেহে বার্সেলোনা ফ্যানদের জন্য গতকাল ছিল একটা হতাশার রাত। অনেক হতাশার তুমি যখন দিন ছিল। শুনেছিলে কেমন লাগছিল? আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে মানে অ্যাকচুয়ালি কি বার্সেলোনা ছেড়ে যাচ্ছে মেসি। এক্স্যাক্টলি, এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবো আমরা আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি জাহিদ হাসান এমিলি, সাবেক অধিনায়ক বাংলাদেশের জাতীয় ফুটবল দল। এমিলি ভাই, বার্সেলোনা মেসির এমন নাটকীয় মোড়, আপনি কি ভাবতে পেরেছিলেন যে আসলেই বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন মেসি? ধন্যবাদ আপনাকে। আসলে গতকালকে যখন রাত্রে আসলে নিউজটা আমি শুনি আর কি, শোনার পরে অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, অ্যাজ এ মেসি ফ্যান, বা মানে খুবই কষ্ট পেয়েছি। বাট বাস্তবতা যেটা হলো যে মেসি বার্সেলোনাতে থাকবে না, এটা কিন্তু আমরা যারা প্রফেশনাল ফুটবল খেলি বা আমরা যারা ফুটবল ফলো করি, তারা কিন্তু কখনোই চিন্তা করি না যে মেসি বার্সেলোনা ছেড়ে অন্য কোনো ক্লাবের হয়ে খেলবে। কারণ আপনি যদি মেসির হিস্ট্রি দেখেন, মেসি যখন একদম ছোট ছিল, আমরা কিন্তু তার পুরো বিশ্লেষণটা যদি করি এভাবে যে মেসি যখন প্রথম ফুটবল খেলা শিখে, সেই শেখাটা কিন্তু শুরু হয় বার্সেলোনার মাধ্যমে। লামাসিয়াতে যখন সে একদম ছোট বয়সে আসে, তখন কিন্তু আমরা জানতাম যে সে কিন্তু বার্সেলোনার হয়ে প্রফেশনাল ফুটবল যখন খেলবে, তার আগে কিন্তু তাকে যে তার যে আমরা জানি তার একটা কিন্তু হরমোনজনিত রোগ ছিল। সেই রোগটার কিন্তু ওই সময়টা কিন্তু বার্সেলোনা আসার আগে কিন্তু মেসিকে কিন্তু ওইভাবে এফোর্ড করার মতো তার ফ্যামিলি কিন্তু ওই অবস্থায় ছিল না। বাট বার্সেলোনা এনে কিন্তু তাকে সেই ট্রিটমেন্ট করে এবং আস্তে আস্তে কিন্তু তাকে গড়ে তোলা হয়। তো মেসির সাথে কিন্তু বার্সেলোনার সম্পর্কটা হয়েছে কিন্তু আত্মার সম্পর্ক। তো সেইখান থেকে 25 বছর 21 বছরের সম্পর্ক এসে শেষ সময়ে এসে আসলে মেসি বার্সেলোনা থেকে অন্য ক্লাবে যাবে, এটা কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে বা মেসির ফ্যান হিসেবে বা বার্সেলোনার সাপোর্টার হিসেবে আসলে গতকালকে রাত্রে যখন নিউজটা দেখে আসলে চিন্তা করতে পারিনি। বাট বাস্তবতা এটাই যে আমার কাছে মনে হয় যে কন্ট্রাক্টের যে ইস্যুটা রয়েছে, সেখানে কিন্তু আসলে এই মুহূর্তে মেসিকে বার্সেলোনায় থাকাটা আসলেই খুব কঠিন। তো দেখা যাক। এখনো আমি আসলে বিশ্বাস করি যে অনেক সুযোগ রয়েছে এখনো। তো সেইখান থেকে আমি এখনো আশা ছাড়িনি, হয়তো মেসি বার্সেলোনা হয়ে খেলবে, এটা এখনো প্রত্যাশা করতে পারি। ওকে এমিলি ভাই, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে যে মেসি কি পিএসজিতেই যাবে, মানে মেসির ভবিষ্যৎ পিএসজিতেই আছে নাকি অন্য কোথাও, আর সমর্থকরা এই বিষয়টা কি করে দেখবে? দেখেন, মেসি যদি বার্সেলোনা ছেড়ে দেয়, সেখানে মেসির এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে পিএসজি সবচেয়ে, প্যারিস সেন্ট জার্মেই কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। কারণ আমরা জানি যে ম্যানচেস্টার সিটি অলরেডি তাদের একজন বড় অ্যামাউন্টের প্লেয়ারকে সাইনিং করে ফেলেছে, গ্রিলিশকে। তো সেখানে কিন্তু মেসির মতো প্লেয়ারকে আসলে নতুন কন্ট্রাক্ট করতে গিয়ে আমরা জানি হিউজ অ্যামাউন্টের একটা ব্যাপার রয়েছে। সেখানে হয়তো
ও মেসিকে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি নিতে পারবে না, কারণ ম্যানচেস্টার সিটিও কিন্তু ও মেসিকে নেয়ার ব্যাপারে অনেক আগ্রহী ছিল একটা সময়। বাট আমার কাছে এখন যেটা মনে হয় যে প্যারিস সেন্ট জার্মেইতেই মেসি যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ সেখানে তার ফ্রেন্ড রয়েছে, নেইমার রয়েছে, তার ক্লোজ ফ্রেন্ড ডি মারিয়া রয়েছে। তো আসলে প্লেয়ার কন্ট্রাক্টের বিষয়ে কিন্তু আসলে অন্য প্লেয়ারদের সাপোর্টও কিন্তু বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেখানে আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে মেসি যদি বার্সেলোনা ছাড়ে, প্যারিস সেন্ট জার্মেই হবে হয়তো তার নেক্সট গন্তব্য। এমিলি ভাই, আমরা আরও কথা বলবো, কিন্তু সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির। এমন সংবাদে মোটেও খুশি নয় মেসি। আমরা তাকে রাখার সব চেষ্টাই করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি, এমনটাই জানিয়েছে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে। 5 বছরের চুক্তি হলেও 2 বছরের বেতনে রাজি হয়েছিলেন মেসি, কিন্তু তাতে রাজি হয়নি লা লিগা কর্তৃপক্ষ। এখন মেসিকে ছাড়াই নতুন বার্সা অধ্যায় শুরু করতে হবে বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। রবীন্দ্রনাথের কবিতার এই পংক্তি যেন মেসি আর বার্সেলোনার ভালোবাসার বন্ধন ছিন্ন হওয়ার রূপক। দুদিন আগেই ছবিটি পোস্ট করেছিলেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জে। লোকেশন দেখাচ্ছে স্পেনের ইবিজা, যেখান থেকে ন্যু ক্যাম্পের দূরত্ব মাত্র 50 মিনিটের। সেখানে বসেই বার্সার সাথে আর না থাকার সংবাদ পেয়েছেন মেসি। এমন সংবাদে ভালো নেই লিও, এমনটাই বলছে বার্সেলোনার জনপ্রিয় দৈনিক স্পোর্তো। ভালো থাকবেনই বা কী করে? খুব করেই যে বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন এলেন10। মেসিকে ধরে রাখতে চেয়েছিল বার্সাও, কিন্তু অসহায়ত্বের কথা বললেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে। আমরা মেসিকে রাখার জন্য সবকিছু করেছি, কিন্তু সেটি সম্ভব হয়নি। তাকে ছাড়া নতুন বার্সা অধ্যায় শুরু করতে হবে আমাদের। মেসি মোটেও খুশি নয়, সে বার্সেলোনাতে থাকতে চেয়েছিল, কিন্তু আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। মেসি যেখানেই যাক, তার জন্য শুভকামনা থাকবে। মেসির সাথে চুক্তি নিয়ে বার্সেলোনার সমঝোতায় পৌঁছানোর বিষয়টিও পরিষ্কার করেছেন বার্সা সভাপতি। মেসির সাথে আমরা চুক্তি করতে চেয়েছিলাম। 5 বছরের চুক্তি করা হলেও লিওকে 2 বছরের স্যালারি দেওয়া হতো। সেটিতে রাজি ছিলেন মেসিও, কিন্তু লা লিগা এটি অ্যালাউ করেনি। আমি কাউকে মিথ্যা সান্ত্বনা দিতে চাই না। মেসির সাথে সব ধরনের আলোচনা শেষ। লা লিগার নিয়মের কারণে আমরা মেসির সাথে চুক্তি করতে পারিনি। এর মধ্য দিয়ে শেষ হতে চলেছে মেসির বার্সা অধ্যায়, শেষ হতে চলেছে মেসির টিস্যুতে মোড়ানো ভালোবাসা, শেষ হতে চলেছে মেসির 21 বছরের পথযাত্রা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, অনেকেই বলছেন যে আসলে মেসি বার্সেলোনাতেই থেকে যাবেন, মূলত লা লিগা কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার জন্য নাকি বার্সেলোনার এমন ঘোষণা। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? না দেখেন, এইটা কিন্তু মেসি যে বার্সেলোনা এই মুহূর্তে ছাড়বে, এটা কিন্তু আসলে একদিনে হয়নি। এটা গত লাস্ট যে আপনার বার্তিমো যখন প্রেসিডেন্ট ছিল, তখনও কিন্তু এরকম গতবারও কিন্তু কন্ট্রাক্টের সময় এরকম একটা প্রবলেম দেখা দিয়েছিল। তখন কিন্তু আসলে এই প্রবলেমটা সলভ হয়েছে মেসি এবং বার্সেলোনার আর সভাপতির সমঝোতার মাধ্যমে। বাট আমার মনে হয় প্রবলেমটা অনেক আগে থেকেই ক্রিয়েট হয়েছে, যার কারণে এসে কিন্তু এই মুহূর্তে আসলে কিন্তু মেসির কন্ট্রাক্টের বিষয়গুলি কিন্তু অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন মেসি কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে চেয়েছে। আপনাদের নিউজে বা সব নিউজে আমরা দেখেছি, যেখানে মেসি কিন্তু তার বেতন কিন্তু 5 বছরের বেতন, সে 2 বছরের স্যালারি সে বলছে যে 5 বছরে নিবে। অনেক স্যাক্রিফাইস করেও কিন্তু সে বার্সেলোনায় থাকতে চেয়েছে। বাট মানে এই মুহূর্তে কন্ট্রাক্টের ক্রিটিক্যাল পজিশনটা এমন জায়গায় চলে গিয়েছে যে আসলে কোনোভাবেই কিন্তু আসলে মেসিকে রাখা সম্ভব হয়নি। কারণ বার্সেলোনা কিন্তু মেসিকে ছেড়ে দিবে এত সহজেই, এটা কিন্তু কোনোভাবেই কেউ মেনে নিবে না। কারণ আপনি জানেন যে সমর্থকরা কিন্তু অলরেডি কিন্তু মেসির বাসার সামনে, ইভেন বার্সেলোনা ক্লাবের সামনে কিন্তু ক্ষোভ প্রকাশ করে যাচ্ছে। তো সেইখান থেকে আমি বলবো যে এখনো আমি মনে করি যে আসলে কন্ট্রাক্টের বিষয়টা এমন ভাবে রয়ে গেছে, যেখানে আসলে লা লিগা যদি চায় হয়তো মেসি বার্সেলোনা থাকতে পারবে। লা লিগার হাতেই কিন্তু আসলে পুরো ব্যাপারটা কিন্তু ঝুলে রয়েছে। তো সেইখান থেকে আমি বলবো, যদি সব ঠিকঠাক থাকে, যদি লা লিগা তাদের লিগটাকে যদি জমজমাট রাখতে চায়, মেসির মতো সর্বকালের সেরা ফুটবলারকে যদি লা লিগাতে খেলাতে চায়, তারা হয়তো সিস্টেমগুলো হয়তো চেঞ্জ করে কিন্তু মেসিকে রেখে দেওয়ার ব্যাপারেও কিন্তু এখনো আমি মনে করি যে সেই সুযোগটা রয়েছে। এমনি ভাই, মেসি তো অনেকটা তার ক্যারিয়ারের দ্বার প্রান্তে চলে এসেছে। এমন সময় বার্সেলোনা ছাড়া নতুন একটা ক্লাবে যাওয়া, তার সাথে মানিয়ে নেওয়া, সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হয় মেসির ব্যক্তিগত পারফরমেন্সে এটা কি ইম্প্যাক্ট কেমন পড়বে?
দেখেন মেসির পারফরমেন্সের চেয়ে বড় কথা হচ্ছে যে মেসি তো বার্সেলোনাতেই বড় হয়েছে এবং তার ফ্যামিলি বলেন, তার বাচ্চারা ওখানে পড়াশোনা করে, সবকিছু মিলিয়ে কিন্তু মেসি বার্সেলোনা থাকার মূল কারণটাই কিন্তু ওখানে। তার ফ্যামিলি কিন্তু এখন প্যারিসে গিয়ে নতুন করে আবার শুরু করার, তার বাচ্চাদের স্কুল সবকিছু কিন্তু ডিপেন্ড করে মেসির বার্সেলোনায় থাকাটা কিন্তু তার ফ্যামিলির জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেইখান থেকে কিন্তু মেসি সবকিছু স্যাক্রিফাইস করে কিন্তু বার্সেলোনায় থাকতে চেয়েছিল। যদিও মেসি যদি এই মুহূর্তে যদি তার কন্ট্রাক্ট রিনিউ না হয়, সে যদি সত্যি বার্সেলোনা ছেড়ে যায়, প্যারিসে যায়, তো সেখানে গিয়ে কিন্তু তার নতুন ভাবে শুরু করতে হবে। তার তার নিজের পারফরমেন্স, তার ফ্যামিলিকে ওখানে গিয়ে আবার এস্টাবলিশ করা, সবকিছু মিলিয়ে কিন্তু সে একটা অন্য সিচুয়েশনে পড়ে যাবে। তো আমি বলবো তারপরে মেসির মতো প্লেয়ার যে ক্লাবেই যাবে সেখানে অ্যাডাপ্ট করে নেওয়াটা তার জন্য আসলে সময়ের ব্যাপার হবে। আর প্যারিসে আমরা জানি প্যারিস সেন্ট জার্মের যে প্লেয়াররা খেলে তারাও কিন্তু সবাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এখানে নেইমার, সার্জিও রামোসের মতো প্লেয়ার রয়েছে। তো তাদের সাথে অ্যাডজাস্ট করে তার নতুন একটা সিজন শুরু করবে, সেখানে আমার কাছে মনে হয় যে তার পারফরমেন্সে কোনো প্রবলেম হবে। কারণ মেসি আসলে এমন একজন প্লেয়ার, সে আসলে খেলাটা মাঠে উপভোগ করতে চায় এবং সে যে ধরনের ফুটবল খেলে সেই ধরনের তার সাপোর্টিং প্লেয়াররা কিন্তু পিএসজিতে রয়েছে। অলরেডি একটা আলোচনা চলে আসে স্প্যানিশ গণমাধ্যমে যে আইফেল টাওয়ারে বুক করা হয়েছে প্যারিস পিএসজি হচ্ছে একটা বুকিং দিয়ে রেখেছে 10 আগস্টের জন্য। হয়তো বা আমরা একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে যেতেও পারি। অসংখ্য ধন্যবাদ এমিলি ভাই আমাদের সাথে থাকার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। 100 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি, যার ফলে ব্রিটেনের এখন সবচেয়ে দামি ফুটবলার এই আক্রমণাত্মক মিডফিল্ডার 6 বছরের চুক্তিতে সিটিজেন শিবিরে যোগ দিয়েছেন গ্রিলিশ। প্রতি সপ্তাহে 2 লাখ পাউন্ড পারিশ্রমিক পাবে 25 বছর বয়সী ফুটবলার। ম্যান সিটির 10 নম্বর জার্সি দেওয়া হয়েছে গ্রিলিশকে। অ্যাস্টন ভিলার যুব দলের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন 2014 সালে। ক্লাবটির মূল দলের হয়ে খেলেছেন তিনি। বার্মিংহামে জন্মগ্রহণ করলেও আয়ারল্যান্ডের যুব দলের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন গ্রিলিশ। এবার জানিয়ে দেব টোকিও অলিম্পিকের পদক তালিকার সবশেষ অবস্থান। পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চীন। 34 স্বর্ণ আর 24টি রৌপ্য ও 16টি ব্রোঞ্জ সহ 74টি পদক জিতেছে দেশটি। 30 স্বর্ণ, 35টি রৌপ্য ও 27 ব্রোঞ্জ সহ মোট 92টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। স্বাগতিক জাপান ধরে রেখেছে 3 নম্বর অবস্থান। 22 স্বর্ণ, 10 রৌপ্য আর 14টি ব্রোঞ্জ আয়োজকদের। 17টি স্বর্ণ জিতে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। 16টি স্বর্ণ জিতে 5 নম্বরে আরওসি। 6 নম্বরে থাকা গ্রেট ব্রিটেনকে স্বর্ণ 16টি, 9 স্বর্ণ জিতে আছে জার্মানি 7-এ। টপ 10-এর শেষ 3 দল ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের সমান 7টি করে স্বর্ণ জিতেছে। এদিকে বাংলাদেশ অস্ট্রেলিয়া তৃতীয় টি20তে অলরেডি বাংলাদেশ 81 রানে 5টা উইকেট হারিয়েছে। ক্রিজে অলরেডি আছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং নুরুল হাসান সোহান আছেন। 32 বলে মাহমুদুল্লাহ রিয়াদ 25 রান করেছে, নুরুল হাসান সোহান মাত্র নেমেছেন। আশা করছি বাংলাদেশের জন্য একটু হয়তোবা টাফ হবে, বাট জয়টা বাংলাদেশেরই হোক এই আশা করি। শেষ করছি আজকের স্পোর্টস লাইভ। আল্লাহ হাফেজ। গুড বাই।